এই গল্পটি এমন এক মেয়েকে নিয়ে যে একজন হিজড়া। এই পৃথিবীতে সবারই কোনো না কোনো স্বপ্ন থাকে, তেমনি এই মেয়েটিরও স্বপ্ন রয়েছে। তার স্বপ্ন সে বিয়ে করবে, ছোট্ট একটা সংসার হবে, কিন্তু আমাদের এই সমাজ এই হিজড়াকে মেনে নেবে কিনা, এইসব নিয়ে আজকে আমাদের এই গল্প। তাই চলুন শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা সাবরি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা অন্ধকার একটি ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছিল। আর তারপর হারিন্দ্র নামের একটি লোক তার কাছে চলে আসে। লোকটি সাবরিকে কিছু নতুন কাপড় দিয়ে বলে, জলদি রেডি হয়ে যাও, তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এই কথা শুনে সাবরি কান্না করতে শুরু করে আর তাকে অনেক রিকোয়েস্ট করে বলে, ভাইয়া তুমি আমাকে বিয়ে দিও না, এর পরিবর্তে তুমি আমাকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নাও। এই কথা শুনে হারিন্দা বলে, একবার তোর বিয়ে হয়ে যেতে দে, তারপর আমি তোকে ছেড়ে দিব, আর এরপরে তো তোর জামাইও তোকে ছেড়ে দিবে। এখানে আপনার হারিন্দা নামে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, সে মূলত সকল মেয়েদের বিয়ে করানোর কাজ করে থাকে, আর এখানে সে সাবরিকে জোর জবরদস্তি করে বিয়ে দিচ্ছে। এখানে হারিন্দার খুব ভালো করে জানতো সাবরি কোনো মেয়ে নয়, সে একজন হিজড়া, যার কারণে সে সাবরির হবু বরকেও এই কথা জানায়নি। হারিন্দার এখানে সাবরিকে অনেক ভয়ভীতি দেখে রেডি হতে বলে, আর একটি পরে এখানে বিয়ে করতে ভাবান আর তার চাচা আসে। ভাবান যখনই সাবরিকে দেখতে পায় তখন সে সাবরিকে পছন্দ করে ফেলে। ভাবান তখন হারিন্দাকে সাবরির কিছু কাগজপত্র দিতে বলে। হারিন্দা তখন বলে, আপনারা যদি আমাকে এই কথা আগে বলতেন তাহলে আমি সবকিছু রেডি করে রাখতাম, কিন্তু এখন এই কাগজপত্র বানাতে অনেক টাকা লেগে যাবে, যার জন্য আপনাদেরকে আরো 20,000 টাকা এক্সট্রা দিতে হবে। তখনই ভাবানের চাচা বলে, আর কোনো কাগজ লাগবে না, এই মেয়ে বিয়ের পর তো বাড়িতেই বসে থাকবে, তার জন্য কোনো কাগজপত্রের দরকার নেই। আসলে এখানে ভাবান নিজে জমি বিক্রি করে 50,000 টাকা জোগাড় করেছে, যার কারণে সে 20,000 টাকা এক্সট্রা দেওয়ার কথা শুনে রাজি হয় না। ছোটবেলাতে ভাবানের বাবা মা মারা যায়, আর সে তারপর সেখান থেকে তার চাচার কাছে বড় হয়েছে, যার কারণে ভাবান তার চাচার সব কথাই মেনে চলে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হারিন্দার এক পণ্ডিতকে ডেকে নিয়ে এসেছে, আর সেখানে সাবরি আর ভাবানের বিয়ে হচ্ছে। এখানে ভাবানের অনেক কষ্ট করে বিয়ে হচ্ছিল, যার কারণে সে অনেক বেশি খুশি হয়। যখন সে বিয়ে করে গ্রামে চলে আসে তখন গ্রামের সবাই তাদের প্রশংসা করতে শুরু করে। তারা বলে, যাক বাবা, অন্তত শেষমেশ ভাবানের বিয়েটাও হয়ে গেল। সিন কাট হলে আমরা দেখতে পাই ভাবান রাতের বেলায় তার বন্ধু বান্ধবের সাথে পার্টি দিচ্ছিল বিয়ে উপলক্ষে। সেখানে তারা অনেক গল্পগুজব করছিল, আর এখানে আমরা জানতে পারি তাদের গ্রামে অনেক কম মেয়ে রয়েছে, যার কারণে জন্ম নেওয়ার আগে তারা মেয়ে বাচ্চাদের মেরে ফেলে, আর এই কারণে গ্রামের ছেলেরা বিয়ে করার জন্য কোনো মেয়ে পায় না। যখনই তারা বিয়ের উপযুক্ত হয় তখনই তাদের বাইরের থেকে মেয়ে নিয়ে আসে। বলতে গেলে তারা এক প্রকার বিয়ের জন্য অনেক টাকা পয়সা জোগাড় করে মেয়ে কিনে বিয়ে করে। এরপরে আমরা দেখতে পাই সাবরির কাছে গ্রামের মহিলারা এসেছে, তারা সাবরিকে দেখে অনেক প্রশংসা করে। আর এরপরে আমরা দেখতে পাই ভাবান যখন বাসরাতে ঘরে ঢোকে তার কিছুক্ষণ পরে সাবরি তাকে সকল সত্য কথা বলে দেয়। সে বলে, আমি কোনো মেয়ে নই, আমি একজন হিজড়া। আর তাই সে দেরি না করে তার চাচাকে সমস্ত কথা খুলে বলে। সে অনেক আফসোস করতে থাকে আর বলে, চাচা এবার তো আমার 50,000 টাকা ডুবে গেল, এখন আমি কি করব? এই কথা শুনে রাগের মাথায় ভাবানের চাচা গিয়ে সাবরিকে অনেক মারধর করে। সে রেগে গিয়ে সাবরিকে মারতে থাকে আর বলে, তুই আমাদেরকে মেয়ে সেজে ধোকা দিয়েছিস। ভাবান তখন তার চাচাকে কোনো মতে থামায়। সাবরি তখন কান্না করতে করতে বলে, আমি আপনাদেরকে ধোকা দেইনি, ওই হারিন্দার আমাকে আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, যার কারণে বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। ওই লোকটা একটা খুনি, আপনারা যদি চান পুলিশ স্টেশনে যেতে পারেন, হয়তো আপনারা কোনো সাহায্য পাবেন। আর এরপর সকাল হলে আমরা দেখতে পাই ভাবান আর তার চাচা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রওনা দিয়েছে। তখনই সেখানে গ্রামের এক লোকের সঙ্গে তাদের দেখা হয়। লোকটি বলে, আপনাদের সম্পর্কে গ্রামের অনেক প্রশংসা চলছে, সবাই বলা বলি করছে ভাবান নাকি অনেক সুন্দর বউ পেয়েছে। লোকটি সেখানে ভাবানের অনেক প্রশংসা করে, আর এরপর সেখান থেকে সে চলে যায়। আর তারাও আবার থানায় যাওয়ার জন্য রওনা দেয়।
তখনই কি যেন একটা ভেবে ভাবানের চাচা বলে, তুই বিয়ে করাতে গ্রামে একটু সম্মান বেড়েছে আমাদের। যদি গ্রামের মানুষ জানতে পারে তোর বউ একটা হিজড়া, তাহলে তো আমাদের গ্রামের সম্মানটাই চলে যাবে। আর আমরা যদি থানায় গিয়ে কেস করি তাহলে এই কথা তো আর ধামাচাপা থাকবে না, সকলেই সত্য ঘটনা জেনে যাবে। আর সেখানে থানায় গিয়ে আমাদের অনেক টাকা দিতে হবে, আর আমাদের কাছে তো কোনো টাকা নেই। এই কথা বলার পর তারা দুজন থানায় না গিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা দেখতে পাই তারা দুজন বাড়িতে আসে, আর তারা নিজেদের বাড়ি দেখতে পেয়ে একদম অবাক হয়ে যায়, কারণ তাদের বাড়ি এখন অনেক পরিষ্কার আর গোছালো ছিল। আগে তাদের বাড়ি অনেক অপরিষ্কার ছিল। সাবরি এখানে তাদের দুজনের জন্য খাবার রান্না করছিল, যেটা খেয়ে ভাবানের চাচা অনেক প্রশংসা করে। আর ভাবানকে বলে, মেয়ে মানুষ তো দুটি কাজই করে, একটি হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া, আর 2 নাম্বার হচ্ছে বাড়ির দায়িত্ব নেওয়া। একটা কাজ যদি না হয় তাহলে 2 নাম্বার কাজ তো সে করেই ফেলবে। আমাদের বাড়ির সব দায়িত্ব সে নেবে, আর এখানে আমাদের পয়সাটাও উসুল হয়ে যাবে। আর যেদিন আমাদের পয়সা উসুল হয়ে যাবে সেদিন ওকে সুযোগ বুঝে তাড়িয়ে দিব। ভাবান বলে, যদি গ্রামবাসীরা এই কথা জেনে যায় তাহলে কি হবে? ভাবানের চাচা বলে, গ্রামবাসীরা কি করে জানবে? আমরা কি তাদেরকে বলতে যাব নাকি? এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই ভাবান সাবরির কাছে এসে বলে, আমরা তো ভেবেছিলাম এতক্ষণে তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছো। সাবরি তখন বলে, আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, এই বাড়িতে এসেছি, এটাই আমার শেষ ঠিকানা। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এমনকি সে পানি এমন সময় আনতে যেত যখন কুয়ার কাছে কোনো মানুষই থাকতো না। এছাড়া যদি কোনো মেয়ে মানুষ তার সঙ্গে কথা বলতে আসতো, সে তাকে কোনো প্রশ্ন করত, তাহলে সে কোনো উত্তর দিত না। সে সব সময় চেষ্টা করতো যেন তার আসল রূপটা কেউ জানতে না পারে। এমনকি সাবরি ভাবানের চাচার পা পর্যন্ত টিপে দিত। রাতের বেলা ঘরে এসে সাবরি যখন ভাবানের পা টিপে দিতে শুরু করে, তখন ভাবান হাসতে হাসতে বলে, এখন আর লাগবে না, যখন আমার বয়স হয়ে যাবে তখন তুমি আমাকে পা টিপে দিও। সাবরি তখন ভাবানের দিকে তাকিয়ে মায়া ভরা চোখ নিয়ে বলে, তুমি আমাকে কি বড় হওয়া অবধি তোমার সাথে রাখতে পারবে? ভাবান বলে, কালকের কথা কেউ জানে না। এরপরে তারা দুইজনের নিজেদের পার্সোনাল লাইফের কথা শেয়ার করে। সাবরি সেখানে বলে, ছোটবেলাতে আমার বাবা মা মারা যায়, তারপর আমার চাচার টাকা আমাকে হারিনদের কাছে বিক্রি করে দেয়। সাবরি বলে, চাচা সব সময় আমাকে ঘৃণা করত, কিন্তু আমার ছোট ভাই আমাকে অনেক ভালোবাসতো। সাবরি এখানে ভারাক্রান্ত মন নিয়ে বলে, এখানে থাকতে আমার অনেক ভালো লাগছে, কারণ এখানে আমার অস্তিত্বের কথা কেউ জানে না। আর এই মেয়ে মানুষগুলো নিজে আমার কাছে এসে কথা বলার জন্য। ছোটবেলাতে মেয়ে মানুষ আমার থেকে এমন ভাবে পালিয়ে যেত, আমাকে দেখে তারা হয়তোবা ভূত দেখতো। সাবরির মন ভালো করার জন্য ভাবান তাকে বলে, তুমি কি কালকে আমার সঙ্গে মেলায় যেতে চাও? সাবরি খুশি হয়ে বলে, সত্যি তুমি আমাকে কালকে মেলায় নিয়ে যাবে? কিন্তু তোমার চাচাকে বা কিভাবে মানাবে? তখন ভাবান বলে, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সবকিছু সামলে নেব। আর এরপর আমরা সকালে দেখতে পাই ভাবান কাপড়ের পুটলি মাথায় নিয়ে ওপরে তোলে, আর হঠাৎ করে তা পড়ে যায়। সে তার চাচাকে বলে কাঁধে সে অনেক ব্যথা পেয়েছে, আর সে একা কাপড় বেচতে পারবে না, তাই সে তার চাচাকে তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে। এটা শুনতে পেয়ে ভাবানের চাচা বলে, আরে আমি যেতে পারবো না, তুমি বরং আজকে সাবরিকে নিজের সঙ্গে নিয়ে যাও। আসলে এখানে ভাবান নাটক করছিল যাতে সে সাবরিকে মেলায় নিয়ে যেতে পারে। আর এরপরে আমরা দেখতে পাই সাবরি আর ভাবার মেলাতে চলে এসেছে। সাবরি মেলায় আসার পরে খুব সুন্দর করে কাপড়গুলোর রঙের সঙ্গে কোনটা ম্যাচিং হবে সেটা সেট করে টাঙিয়ে দেয়। আর সাবরির এই কাজটা ক্রেতাদের অনেক পছন্দ হয়, কিন্তু এই জিনিসটা ভাবান লক্ষ্য করে না। আর একটু পরে সেখানে একটি ফরেন কাস্টমার আসে, আর সে ভাবানের কাছে কাপড় কিনে নেয়। তাদের 400 টাকার মতো প্রথমেই কামাই হয়ে যায়। আর এই টাকাটা ভাবান খুব ভালোবেসে সাবরির হাতে দেয়। সন্ধ্যা হতে হতে ভাবানের সমস্ত কাপড় বিক্রি হয়ে যায়। ভাবান অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই প্রথম তাদের সমস্ত কাপড় একসঙ্গে বিক্রি হয়ে গিয়েছে। আর এই সবকিছু সাবরির জন্য হয়েছে। তারা যখন বাড়িতে যাচ্ছিল তখন রাস্তায় এক জায়গাতে গান বাজনা হচ্ছিল, সেখানে নেমে তারা গান বাজনা উপভোগ করে। বাড়িতে গিয়ে ভাবান তার চাচাকে বলে, আজকে আমাদের সমস্ত কাপড় বিক্রি হয়ে গিয়েছে, আর সারাদিন আমরা 3000 টাকা কামাই হয়েছে। আর সে সমস্ত টাকা বের করে তার চাচার হাতে তুলে দেয়। ভাবানের চাচা সাবরিকে বলে, যাও আমাদের জন্য
খাবার বানিয়ে নিয়ে এসো। আর এই সিন কাট হলে আমরা দেখতে পাই ভাবান খুব ভালোবেসে সাবরিকে একটা ঝুমকো গিফট করে। আসলে সে সাবরিকে না দেখে একটা গিফট কিনছিল। আর ভাবান এখানে এটাও বলে আমি সমস্ত টাকা চাচাকে দেইনি, কিছু টাকা লুকিয়ে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। আর এরপরে আমরা দেখতে পাই ভাবান আর সাবরি অনেক কাছাকাছি চলে আসে। আর একটা পর্যায়ে তারা দুইজন ইন্টিমেট হয়ে পড়ে। আর এর পরদিন সকাল হলে ভাবান যখন খেতে কাজ করছিল তখন সাবরি তার জন্য খাবার নিয়ে আসে। আর সেখানে সে তার দেবতার একটি ছবি দেখায়। সেখানে শিবের অর্ধেক নারী আর অর্ধেক পুরুষের ছবি ছিল। আর সাবরি বলে আমরা ঠিক এভাবেই রয়েছি। এরপরে রাতের সিন দেখানো হলে আমরা দেখতে পাই ভাবানের চাচা গ্রামবাসীদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। কথা বলার এক পর্যায়ে গ্রামবাসীরা বলে ভাবানের বিয়ের তো 9 মাস হয়ে গেল, এখন তো আপনারা অন্তত সুখের খবর দিন। কিন্তু চাচা এখানে গ্রামের লোকদের কথার কোনো উত্তর দেয় না। রাতে বাড়িতে ফিরে খাওয়ার সময় ভাবানকে তার চাচা বলে কালকে ডাক্তারের কাছে গিয়ে একটা সার্টিফিকেট নিয়ে আসবে, সে সাবরির কোনোদিনও বাচ্চা হবে না। বা ভাবান তখন রেগে গিয়ে তার চাচাকে বলে আমি যদি সার্টিফিকেট নিয়ে আসি তাহলে তো সকল গ্রামবাসীরা আমার ওপর হাসাহাসি করবে যে আমি কেমন মেয়ে বিয়ে করেছি, বাচ্চায় জন্ম দিতে পারবে না। আর একটা পর্যায়ে এসব কথা বলতে বলতে তারা দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। রাগের মাথায় ভাবান বলে আমার জমানো সমস্ত টাকা পয়সা চলে গিয়েছে আর আমার হাতে কি একটা হিজড়া এসেছে। ওইসব কথা সাবরি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, যা শুনতে পেয়ে তার অনেক বেশি কষ্ট হয়। রাতের বেলায় সাবরি এক কোনায় বসে কান্না করছিল। ভাবান তখন তার কাছে আসে আর জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। সাবরি তখন কাঁদতে কাঁদতে বলে সবকিছু আমার জন্যই হয়েছে, দেখো তোমার মনে কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, আমি শুধুমাত্র আমার চাচাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের কাছে এখন কিছুই নেই আর আপনার চিন্তা হচ্ছে গ্রামবাসীকে নিয়ে। সাবরি তখন ভাবানের কাছে এসে বলে চলুন আমরা দুজনে এখান থেকে অনেক দূরে চলে যাই আর সেখানে গিয়ে নতুন করে দুজনে সংসার সাজাবো। ভাবান তখন কাঁদতে কাঁদতে বলে আমি জীবনে কখনো একা কিছু করিনি, আমার কাছে যা কিছু আছে সবকিছুই আমার চাচার। ভাবান সেখানে আরো বলে যখন আমি ছোট ছিলাম তখন আমার মা একটি ফুটফুটে মেয়ে জন্ম দিয়েছিল, কিন্তু আমার চাচা সেই মেয়েটাকে নিজের কাছে রেখে দিয়েছিল। যেহেতু একটা মেয়ে বাচ্চা ছিল তাই ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চাকেও একটু খাবার দেওয়া হয়নি, যার ফলে সে 3-4 দিন পরে মারা যায়। আর আমার বাবা তো শয্যাশায়ী ছিল, সে কিছুই করতে পারতো না। এখানে তারা আবারও খুবই ইমোশনাল হয়ে যায় আর একে অপরকে অনেক কাছাকাছি চলে আসে। সেখানে একটা পর্যায়ে গিয়ে তারা আবারও ইন্টিমেট হয়ে পড়ে। আমরা দেখতে পাই ভাবানের চাচা পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছে, সে কোথাও পানি খুঁজে পায় না। সে পানি নিয়ে আসার জন্য ভাবানের ঘরে যায়, পানি নেওয়ার পরে সে আবার ঘরে চলে আসবে, তখনই সে কিছু শব্দ শুনতে পায়। তার চাচা কৌতূহলবশত ভাবানের ঘরের ভেতরে উকি দেয়, সে ভাবান আর সাবরির গোপন দৃশ্য দেখে ফেলে। আর এর পরের দিন সকালে ভাবান কাজের জন্য বাইরে চলে যায় আর ভাবানের চাচা কুনজরে দেখতে থাকে সাবরিকে। রাত হলে ভাবানের চাচা সাবরিকে নিজের শরীর টেপানোর কাজে ডাকে। সাবরিও তার চাচা শ্রদ্ধা ভরে পা টিপে দিচ্ছিল আর এখানে হুট করে ভাবানের চাচা সাবরিকে জোর করতে শুরু করে। সাবরি অনেক বাধা দেওয়ার চেষ্টা করে সে কিছুই করতে পারে না। শেষমেশ ভাবানের চাচা যা চাইলো সাবরির কাছে সেটাও সে নিয়ে নেয় আর একটু পরে সেখানে ভাবান চলে আসে। ভেতরে আসে সে যখন সাবরিকে এমন অবস্থায় দেখতে পায় তখন সে খুবই ভয় পেয়ে যায়। ভাবান তখন তাকে জিজ্ঞেস করে তার এই অবস্থা কেন। সাবরি সেখানে তার সঙ্গে যা হয়েছে সমস্ত ঘটনা ভাবানকে বলে দেয় আর এইসব কথা শুনে ভাবান রেগে গিয়ে তার চাচাকে মারধর করতে শুরু করে। তখনই তাদের মধ্যে অনেক হাতাহাতি হয়। তাদের ঝগড়ার শব্দ শুনে গ্রামবাসীরা সেখানে চলে আসে। তখন ভাবানের চাচা তার উপর সমস্ত দোষ দিয়ে দেয়। ভাবানের চাচা সবার সামনে বলে ওঠে সাবরি একটা হিজড়া, আর এই কথা তার চাচাকে ভাবান বলেনি। এই কথা শুনে সাবরি আর ভাবানের মনটা ভেঙে যায়। ভাবান তখন সবকিছু খুলে বলে গ্রামবাসীর কাছে। সেখানে আসা মহিলাগুলো সাবরিকে নিয়ে তখন বাজে মন্তব্য করতে শুরু করে আর এর পরের দিন সাবরি আর ভাবানকে নিয়ে গ্রামের পঞ্চায়েত বসে। ভাবানের চাচা পঞ্চায়েতকে বলে আমি নিজে জমি বিক্রি করে 50,000 টাকা দিয়ে ওর বিয়ে করিয়েছি। বিয়ের রাতে ভাবান জানতে পেরেছিল সাবরি কোনো মেয়ে নয়, সে একটা হিজড়া, কিন্তু ভাবান এ কথা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আমি
আমি ওর বাবার মতো, কিন্তু তারপরেও সে আমার গায়ে হাত তুলেছে, আর সেটা করেছে শুধুমাত্র বজ্জাত হিজড়ার জন্য। ভাবানের চাচা এরপর সাবরির ওপর অভিযোগ নিয়ে আসে, সে সাবরি নাকি সমস্ত লোকের কাছে নিজেকে মেয়ে সাজিয়ে বিয়ে দেয়, আর এরপরে সে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাঁকিয়ে নেয়। সে সবার সাথে প্রতারণা করে। আর এরপরে ভাবানের চাচা ভাবানের কানের কাছে এসে বলে, তুই যদি এই হিজড়ার সাথে থাকতে চাস তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব, আর সারা জীবন মানুষের কাছে তোকে ওই বদনাম সহ্য করে বেড়াতে হবে। আর সেসব গ্রামবাসীরা ভাবানের বিয়ের কথা শুনে এতদিন প্রশংসা করছিল, সেই সকল গ্রামবাসীরা এখন ভাবান আর সাবরির সম্পর্ক নিয়ে হাসাহাসি শুরু করে। সবাই ভাবানকে দেখিয়ে বলে, দেখ একটা হিজড়া প্রেমী। ভাবান সেখানেই সবকিছুতে অনেক বেশি কষ্ট পায়, আর সাবরিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনে কাঁদতে থাকে। গ্রামবাসীরা সেখানে কোনো মতে ভাবান আর সাবরি সম্পর্ক মেনে নিতে পারে না, কারণ তারা এত বড় মনের মানুষ নয়, সে তারা এই সম্পর্ক সম্মতি দেবে। ভাবান তখন সেখানে হাত জোর করে গ্রামবাসীকে বলে, আমি এই হিজড়ার প্রেমিক নই। এই কথাটা শুনে সাবরির মন ভেঙে যায়। সে কাঁদতে কাঁদতে ভাবানের দিকে তাকিয়ে বলে, এখানে ভাবানের কোনো দোষ নেই, এখানে গ্রামবাসীরা সামনে ভাবানের মান সম্মান শেষ হয়ে যাক এমনটা সে চায় না, যার কারণে সে সকল দোষ নিজের ঘাড়েই নিয়ে নেয়। সাবরি বলে, সেই রাতে আমি ভাবানকে সমস্ত কথা বলে দিয়েছিলাম, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম, আমার যাওয়ার আসলে কোনো জায়গা ছিল না, তাই হাত পা ধরে আমি এখানে থাকার জন্য অনুরোধ করেছি, আর ভাবান ভালো মানুষ হওয়ার জন্য আমাকে থাকার অনুমতি দেয়। সে আমার কোনো প্রেমিক নয়, ভাবানের কোনো দোষ নেই, সব দোষ আমার। পঞ্চায়েত এখানে নিজের বিচারের ফয়সালা তাদেরকে শোনায়, আর তাদেরকে বলে এখানে তার চাচার পায়ে ধরে মাপ চাইতে, আর সাবরি এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবে। ভাবান এখানে তার চাচার পায়ে ধরে ক্ষমা চায়, তার কাছে মিনতি করতে থাকে, কারণ ভাবান এখানে শুধুমাত্র নিজের কথাই ভেবেছিল, যাতে করে তার চাচা তাকে বাড়ি থেকে বের করে না দেয়। সাবরি তখন ওই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে সাবরি একটা বাস স্ট্যান্ডে চলে আসে, আর তখনই আমরা দেখতে পাই ভাবান মুখ লুকিয়ে সাবরির কাছে চলে আসে। সাবরি এটা দেখতে পেয়ে মহা খুশি হয়। সাবরি এখানে ভাবানের সঙ্গে কথা বলতে তার কাঁধে মাথা রাখে, কিন্তু একটু পরে সাবরি একটা স্বপ্ন ভেঙে যায়, সেখানে ভাবান নয় অন্য একটি লোক বসেছিল। এটা দেখতে পেয়ে সাবরি অনেক বেশি কষ্ট পায়। ওই লোকটি তখন সাবরিকে দেখে বলে, তুমি ওই হিজড়া না যে মানুষ ঠকিয়ে খাও। তখনই সেখানে বাস চলে আসে, আর সাবরি বাসে উঠে পড়ে, কিন্তু বাসে উঠার পর সাবরি তাকে দেখতে পায় সব সিটে নারী পুরুষরা বসেছিল। তখন সে বুঝতে পারে না তার সিট কোনটা, যার কারণে সে বুক ভরা কষ্ট নিয়ে নিচে বসে পড়ে। তখন সেখানে কন্ট্রাক্টর এসে সাবরিকে বলে নিজের সিটে বসে পড়ুন। সাবরি তখন হাতে তালিয়ে বাজে কন্ট্রাক্টরকে বলে, আমি একজন হিজড়া, আমার জায়গায় সমাজে কোথাও নেই। আর এমন একটি দৃশ্যের সাথে সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। আসলে আমাদের এই সমাজের হিজড়ারা কখনো নর্মাল মানুষের মতো জীবনযাপন করতে পারে না। আমরা আসলে সমাজের অনেকের কষ্ট বুঝি, কখনো কি আমরা হিজড়াদের কষ্ট বুঝেছি কিনা? তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকে আমাদের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে সিনে উইথ নুসরাতের সাথেই থাকবেন। ধন্যবাদ।